কখনো কি মনে করেছেন যে এতগুলো অ্যাপ্লিকেশন আপনি যখন সাইন আপ করেন আপনি কিছু গাইডেড সিটিএ অ্যান্ড গাইডেড অ্যাকশনের থ্রুতে নিয়ে যায়, কিন্তু এগুলো আসে কোথা থেকে? এগুলোর মূল উদ্দেশ্যটা কি আসলে? নোশন, স্ল্যাক, ইভেন ডুওলিঙ্গো ফর এক্সাম্পল আপনাকে বিভিন্ন কিছু ধাপের মধ্যে দিয়ে নিয়ে যায়। আপনার যখন প্রথমে সাইন আপ করেন, অ্যাক্টিভেশন করেন, কিছু মাইলস্টোনের দিকে আগান, কিন্তু আসলে এই মূল উদ্দেশ্যটা কি? আপনার কাছ থেকে কি কোনো স্পেসিফিক ইউজ কেস বের করার জন্যে, নাকি কোনো ধরনের রেভিনিউ, নাকি অন্য কিছু? আসলে এগুলো সব পড়ে কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্টের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি একটা সায়েন্স। দিস ইজ নট সামথিং দ্যাটস বেসড অ্যারাউন্ড লাক অর র্যান্ডম ডিসিশন মেকিং। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ফর প্রোডাক্ট ম্যানেজার্স টু নো টু গেট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ভ্যালু ফ্রম ইয়োর ইউজার্স। সো আজকে আমরা কথা বলবো ঠিক এই টপিকটা নিয়ে, হুইচ ইজ কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ফর প্রোডাক্ট ম্যানেজার্স। আমার নাম শাহরুখ ইখতিয়ার, I'm a senior product manager at Optimizely and we deal with this on a regular basis. So আমরা এখন চিন্তা করি যে কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট আসলে কি। ডেফিনিশনটা বলে যে কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ইনভলভস গাইডিং ইউজার্স থ্রু সাম স্পেসিফিক স্টেপস থ্রুআউট দি অ্যাপ প্রসেস, guiding them through a funnel starting from acquisition all the way to retention. আমরা কিছু স্পেসিফিক ইউজার স্টেপস বা ইউজার গাইডলাইন্স নিয়ে কথা বলবো পরবর্তী স্লাইডে। বাট এটার রিজনিংটা কি আসলে? আমরা কেন সিএলএম এ এত ইনভেস্ট করে থাকি? আমরা ইনভেস্ট করি যাতে আমাদের বোথ পার্টিসের যে ভ্যালুটা এক্সট্রাক্ট হয়, আপনার ইউজার থেকে যে রেভিনিউটা বা টাইমটা আপনি এক্সট্রাক্ট করতে চাচ্ছেন, আর আপনার ইউজার আপনার অ্যাপ থেকে যেই ভ্যালুটা এক্সট্রাক্ট করতে চাচ্ছে, ধরেন ফর এক্সাম্পল নোশনের প্রোডাক্টিভিটি বা ডুওলিঙ্গোতে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা বা নেটফ্লিক্সের নতুন একটা মুভি দেখা, এই ভ্যালুটা যাতে আমরা দুইজনই এক্সট্রাক্ট করতে পারি এই রিলেশনশিপটা থেকে। সো ক্লায়েন্ট ভেন্ডর রিলেশনশিপের ভ্যালুটা ম্যাক্সিমাইজ হয়। থার্ডলি, রেসপন্সিবিলিটিটা কি? আসল মেইন উদ্দেশ্যটা হচ্ছে, যদিও আমরা মাল্টিপল ডিপার্টমেন্টসকে দিয়ে থাকি, ডিপার্টমেন্টস অফ অ্যান অর্গানাইজেশনকে, প্রাইমারি স্টেক হোল্ডারটা হতে হবে প্রোডাক্ট ম্যানেজার্সদেরকে। প্রাইমারি স্টেক হোল্ডারটা প্রোডাক্ট ম্যানেজার্সদেরকে কেন হতে হবে? ইট ইজ বিকজ ইউ হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ডিসিশন মেকিং ক্যাপাসিটি ফর চেঞ্জিং দ্য ইউএক্স, tweaking the UI, adding sort of events, adding call to actions to guide your user through the user funnel. সো এই ইউজার ফানেলের মধ্যে দিয়ে আমাদেরকে গাইড করে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ভ্যালুটা এক্সট্রাক্ট করার জন্য প্রোডাক্ট ম্যানেজার্সদের বড় একটা ভূমিকা পালন করতে হয়। সো আমি একটা জিনিস এখন প্রথমে বলতে চাই যে আমাদের সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিসটা রিগার্ডিং কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ইজ সেটিং ইউজার মেট্রিক্স। কেন ইউজার মেট্রিক্স সেট করা ইম্পর্টেন্ট? ইটস বিকজ আমাদেরকে বুঝতে হবে যে আমার কতটা ইউজার প্রথমে আমার প্রোডাক্টের মধ্যে আসলো, কতটা ইউজার আমার প্রোডাক্টের প্রথম মাইলস্টোনটা কমপ্লিট করলো, অ্যান্ড দেন কতগুলো ইউজার আমার এই মাইলস্টোন কমপ্লিট করার পর আমার প্রোডাক্টে থাকতেছে। আমাকে দেখতে হবে দ্য টাইম স্পেন্ড উইদিন অ্যান অ্যাপ, দ্য টাইম স্পেন্ড উইদিন my actions, the time spent during a particular session of a specific function or a specific use case, and then আমার বুঝতে হবে যে এই ইউজারগুলো কি রিটার্ন করছে কিনা ওভার টাইম, স্প্যান অফ টাইম, লাইক লেটস সে মান্থস, উইকস, ইয়ার্স এটসেট্রা, যেটা আপনাদের প্রতি প্রযোজ্য। ডুওলিঙ্গোর ক্ষেত্রে আমি যদি বলে থাকি, ওদের সবচেয়ে বড় ইউজার মেট্রিক হচ্ছে যে একটা ইউজার একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ কোর্সের বা একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের কতগুলো মডিউল কমপ্লিট করছে অ্যান্ড কতগুলো টেস্ট কমপ্লিট করছে। এইটার থ্রুতে ওরা যেটা বুঝে যে একটা কোয়ালিফাইড ইউজার ভার্সেস আ নন কোয়ালিফাইড ইউজার, আর কোয়ালিটি ইউজার ভার্সেস আ নন কোয়ালিটি ইউজার। এই মেট্রিকটা বোঝানোর জন্য তারা দেখে যে একটা ইউজার যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টারগুলো শেষ করে ফেলে আর যদি মাল্টিপল টেস্টগুলো শেষ করে ফেলে, দ্যাট মিনস দে আর আ কোয়ালিটি ইউজার। এখন ও যদি একটা ল্যাঙ্গুয়েজ ওপেন করে থাকে, প্রথম লেসনটা কমপ্লিট করে, প্রথম টেস্টটা মেবি কমপ্লিট করে, দেন ড্রপ অফ করার পর আর আসে না, তখন তারা হচ্ছে নন কোয়ালিফাইড আর নন কোয়ালিটি ইউজার হিসেবে আইডেন্টিফাই করে। তখন কিছু চার্ন ব্যাক মেট্রিক্স আর চার্ন ব্যাক অ্যাক্টিভেশন ওর চার্ন ব্যাক অ্যাক্টিভিটিস শুরু করে থাকে, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো। বাট এগুলো কোত্থেকে আসবে? এই ইনসাইটসগুলো আসবে নাম্বারস থেকে, থ্রু সেট মেট্রিক্স, যেটা আমরা ডিফাইন করব। সো আমাদের কিছু কোর অবজেক্টিভস থাকে when we're defining a CLM strategy for a product. কোর অবজেক্টিভটা কি? প্রথমে হতে পারে আমার ইউজার কাউন্ট বাড়ানো। আমি জাস্ট অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড হতে পারে পারফরমেন্স, যে আমার ইউজারগুলোর যখন প্রোডাক্টের মধ্যে ঢুকতেছে তখন প্রোডাক্টের স্পেসিফিক কিছু মেট্রিক্স ঠিক আছে কিনা, যেমন পেজ লোড টাইম, তাড়াতাড়ি করে আপনার পেজটা লোড হচ্ছে কিনা, ইফ দে ক্লিক অন আ বাটন, নতুন কন্টেন্টটা জেনারেট হতে কতটুকু সময় লাগতেছে, কোনো বাগ আছে কিনা, কোনো ফানেলে কোনো ইস্যু আছে কিনা। এগুলো সব ইম্পর্টেন্ট কেন? কারণ আপনি যদি একটা ইউজারকে মাল্টিপল ধাপের থ্রুতে আগাতে চান, যেমন ধরেন ফর এক্সাম্পল স্ল্যাক যখন একটা মানুষ ওপেন করে, ও
অনেকগুলো নতুন মানে চ্যাট হিস্ট্রি থাকে বা নতুন কোনো চ্যাট হিস্ট্রি থাকেও না, যদি ওরা কোনো অর্গানাইজেশনের পার্ট না হয়, তখন তাদেরকে গাইড করা লাগে যে আপনি নতুন একটা চ্যাট খুলেন উইথ সামওয়ান এলস, ক্রিয়েট ইউর প্রোফাইল, অ্যাড ইন দিস ডিটেলস, সেট আপ সাম অটোমেশনস। এতগুলো স্টেপের মধ্যে দিয়ে যখন যায়, যদি এই স্টেপগুলোর মধ্যে কোনো ধরনের একটা বাগ বা লোডিং টাইম ইস্যু বা কোনো ধরনের একটা গ্লিচ থাকে, আপনার পুরো সিএলএম স্ট্র্যাটেজি কিন্তু ক্রাম্বল করবে, কারণ আপনার অ্যাপটা প্রপারলি স্টেবল না। সো পারফরমেন্স মেট্রিক্স আর ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা বলবো সেলস পটেনশিয়াল। সো সেলস পটেনশিয়াল কোন দিক দিয়ে আসে? আমরা দেখতে হবে যে আমাদের রেভিনিউ কতটুকু আসতেছে, আমাদের কি পেইড ইউজার ভার্সেস নন পেইড ইউজারদের রেশিওটা হেলদি নাকি নন হেলদি, আমাদের ওভারহেডস কীরকম, আমাদের ওভারহেডস বলতে আমাদের কস্ট কীরকম, আমরা যেই পরিমাণ টাকা ইনভেস্ট করছি ইন হোস্টিং অর ডিপ্লয়িং দি অ্যাপ, মানে আমাদের টেকনিক্যাল যে কস্ট আছে সেটা কি রিকুপারেট করছে কিনা, মানে সেটা কি আমরা উদ্ধার করতে পারছি কিনা আমাদের ইউজারদের যে পরিমাণ টাকা দেয় বা যে পরিমাণ রেভিনিউ দেয় সেখান থেকে। তারপর আমাদের অবশ্যই দেখতে হবে বিটুবির ক্ষেত্রে, যদি আপনি একটা বিটুবি প্রোডাক্ট করে থাকেন, আপনার মেট্রিক দেখতে হবে যে আপনার এনপিএস স্কোর কত, আপনার প্রোডাক্ট পজিশনিংটা কীরকম, অ্যানালিস্ট রিভিউ কি ভালো হচ্ছে কিনা, এরকম সব জিনিসপত্র দিয়েই কিন্তু আপনার সিএলএম স্ট্র্যাটেজির কাজ করছে কি করছে না আপনি ইভ্যালুয়েট করতে পারবেন। সো মেইনলি অনেকজনেরই অবজেক্টিভটা হবে হচ্ছে ইউজার কাউন্ট অ্যান্ড পারফরমেন্স দেখা। এখন আমরা বলি ইউজার কাউন্টের ক্ষেত্রে কিন্তু দু ধরনের সাব ক্যাটাগরি আছে, নিউ ইউজার্স অ্যান্ড ইউজার রিটেনশন। যখন আপনি একটা নতুন প্রোডাক্ট বা অ্যাপ বা ফিচার লঞ্চ করছেন, আপনার সবচেয়ে বেশি কমন মেট্রিক হবে হচ্ছে ডাউ ওয়াও মাউ, যেটাকে আমরা বলে থাকি ডেইলি অ্যাক্টিভ ইউজার্স, উইকলি অ্যাক্টিভ ইউজার্স আর মান্থলি অ্যাক্টিভ ইউজার্স। এইগুলোর পার্সেন্টেজ ইনক্রিজটা হচ্ছে আপনার অ্যাপের সবচেয়ে ফার্স্ট লাইন অফ মেট্রিক্সের ইভ্যালুয়েশন হবে, যেখানে আপনি ইভ্যালুয়েট করতে পারবেন যে আপনাদের অ্যাপের কি গ্রোথ হচ্ছে নাকি ডিগ্রোথ হচ্ছে। সো যখন আপনারা দেখবেন যে আপনার ডেইলি অ্যাক্টিভ ইউজার বাড়ছে, উইকলি অ্যাক্টিভ ইউজার বাড়ছে, মান্থলি অ্যাক্টিভ ইউজার বাড়ছে, দ্যাট মিনস আপনার প্রোডাক্টে নট অনলি আর ইউ গেটিং ইউজার্স, ইউ আর অলসো বিং এবল টু রিটেইন দেম ফর আ লঙ্গার স্প্যান অফ টাইম। বিকজ যারা ডেইলি অ্যাক্টিভ ইউজার, যদি ওরা উইকলি অ্যাক্টিভ ইউজারে পরিণত হয় অ্যান্ড দেন ইভেন্চুয়ালি মান্থলি, দ্যাট মিনস দে আর স্পেন্ডিং লঙ্গার টাইমস উইথ অ্যান অ্যাপ ওভার আ পিরিয়ড অফ আ মান্থ ইনস্টেড অফ আ উইক, ইনস্টেড অফ আ ডে, তার মানে আপনার সিএলএম স্ট্র্যাটেজি হ্যাজ মেড দেম রিটেইন অন দ্য প্ল্যাটফর্ম। তারপর আমরা দেখবো মার্কেট অ্যাডপশন, মার্কেট শেয়ার, ওভারঅল ডাউনলোডস এটসেট্রা। কিন্তু আমি একটা জিনিসের উপর মানে ফোকাস করতে চাই, সেটা হচ্ছে ফিচার অ্যাডপশন পার্সেন্টেজ। কিছু কিছু অ্যাপের মাইলস্টোন থাকে, আমি যেটা বললাম ডুওলিঙ্গোর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কি সে কমপ্লিট করছে কিনা, বা ল্যাঙ্গুয়েজের একদম মাঝখানে যাচ্ছে কিনা, মানে মাঝখানে লেসন পর্যন্ত যাচ্ছে কিনা। সো আমাদের কিছু মেট্রিক্স থাকে যেগুলো লেভেল 2 বা লেভেল 1 মেট্রিক্সের সাথে টাই করা থাকে, সেগুলো হচ্ছে একটা স্পেসিফিক ইউজ কেস বা একটা স্পেসিফিক ফিচারের সাথে টাই করা। যে লেটস সে ফর এক্সাম্পল একটা ইউজার কি 2টা ল্যাঙ্গুয়েজের সব কোর্স শেষ করছে কিনা, বা একটা ল্যাঙ্গুয়েজের 50% কোর্স শেষ করছে কিনা, তখন আমরা এটাকে একটা সাকসেস মেট্রিক হিসাবে ধরতে পারি যে আমার অ্যাপটা হ্যাজ বিন সাকসেসফুল এট রিটেইনিং এ ইউজার ফর লং এনাফ টু হিট দ্যাট মাইলস্টোন। এই মাইলস্টোনটা হিট করার ইম্পর্টেন্সটা কি? মাইলস্টোন যে ইউজাররা হিট করে থাকে, they are much more likely to become a paid user than a non-paid user. এইটার কারণটা হচ্ছে একটা ইউজার যখন আপনার অ্যাপের মধ্যে টাইম, এফর্ট, কনসেন্ট্রেশন ইনভেস্ট করে থাকে, যখন এই অ্যাপটাকে তার লাইফস্টাইলের বা কোনো একটা চালচলনের মধ্যে যখন অ্যাডপ্ট করে ফেলে, দে আর মোর লাইকলি টু স্পেন্ড মানি অন দিস। প্রাইমারিলি কেন? বিকজ তারা অলরেডি এত টাইম স্পেন্ড করে ফেলছে, দে নো দ্যাট দিস অ্যাপ প্রোভাইডস দেম ভ্যালিউ, দে নো যে এখান থেকে তারা একটা ভ্যালুয়েবল লেসন শিখতেছে, যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতেছে, বা দে আর বিং এবল টু কানেক্ট উইথ কলিগস। বা ইভেন নোশনের ক্ষেত্রেও যদি বলি, যে নোশনের ক্ষেত্রেও যদি দেখে যে ওদের টাস্ক প্ল্যানিং, তারপর হচ্ছে সেকেন্ড ব্রেইনের নোটস, তারপর হচ্ছে অটোমেশনগুলোর থ্রুতে ওদের প্রচুর প্রোডাক্টিভিটি ইনক্রিজ হচ্ছে, তখন তারা বলবে যে আচ্ছা আমার একটা বিজনেস সাবস্ক্রিপশন তো দরকারই, বিকজ আমি এতগুলো অলরেডি প্রোডাক্টের এতগুলো ফিচার ইউজ করছি, বিজনেস ফিচারগুলো ইউজ করলে আই হ্যাভ আনলিমিটেড অ্যাক্সেস টু মোর বোর্ডস, আই ক্যান মেক মোর অটোমেশনস অ্যান্ড আই ক্যান মেক মাই লাইফ ইজিয়ার। সো এই ফিচার অ্যাডপশন পার্সেন্টেজটা হিট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইট হ্যাজ আ ডিরেক্ট কোরিলেশন উইথ ইয়োর রেভিনিউ, যেটা হচ্ছে আমাদের সেলস পটেনশিয়াল অর রেভিনিউ ম্যাট্রিক্স এর মধ্যে পড়ে। সো ফিচার অ্যাডপশন ম্যাট্রিক্স এস্টাবলিশ করা খুবই ইম্পর্টেন্ট। সো আপনার অ্যাপ বা প্রোডাক্ট বা ফিচারের স্পেসিফিক কোর ইউজ কেসটা কি, অ্যান্ড ওই ইউজ কেসটাকে ড্রাইভ করার জন্য কি কি মাইলস্টোন থাকতে পারে, এগুলোকে আইডেন্টিফাই করা আপনার কাজ। আইডেন্টিফাই করার পর it is also your responsibility to make sure that the majority of your users hit that milestone. এই মাইলস্টোনটা হিট করলে we gain more value, users gain more value. বাট এই মাইলস্টোনটা হিট করানো কিন্তু এত সহজ না কেন? বিকজ আপনার প্রোডাক্টটা যদি প্রথম থেকেই যদি একটা না দিয়ে থাকে, একটা ভ্যালু না দিয়ে থাকে, ওই ভ্যালুটা যদি একটা হোক না করতে পারে একটা ইউজারকে, ইনসেন্টিভাইজ না করতে পারে একটা ইউজারকে,
তাহলে হচ্ছে জীবনে ওই ভ্যালুটা সে না রিয়েলাইজ করবে না, সে ওই মাইলস্টোন পর্যন্ত যাবে না। অ্যান্ড ওই মাইলস্টোন পর্যন্ত যদি না যেয়ে থাকে তাহলে তার কোনো ইনসেন্টিভ নাই ইন স্পেন্ডিং মোর টাইম অর স্পেন্ডিং মোর মানি উইদিন ইউর অ্যাপ। এখন আমরা চিন্তা করতে পারি যে B2C CLM আর বিজনেস টু কাস্টমার CLM, যেটা হচ্ছে স্পেসিফিকলি ডুওলিঙ্গো, নেটফ্লিক্স, স্ল্যাক, নোশন, যেগুলোর কথা বললাম সেগুলো প্রাইমারিলি সবই B2C। নোশনের একটা B2B কম্পোনেন্ট, স্ল্যাকের একটা বড় B2B কম্পোনেন্ট অবশ্যই আছে, বাট লেটস অ্যাসিউম ফর দ্য সেক অফ এক্সাম্পল যে আমরা জাস্ট B2C নিয়ে কথা বলছি। সো B2C CLM এর অবজেক্টিভটা কি আসলে? You want to acquire enough users to justify platform and fixed costs. সো আমরা যে এই অ্যাপটা বা প্রোডাক্টটা যে হোস্ট করতেছি একটা সার্ভারে বা একটা কন্টেইনারে হোয়াটএভার, যেখানেই করি না কেন, ওইটার তো একটা মান্থলি কস্ট থাকে। অ্যান্ড এটা অনেক সময় স্কেল আপ করে উইথ মোর ইউজার্স। আপনার যত ইউজার আসতেছে তত কস্ট বাড়তেছে, তত আপনার ভ্যারিয়েবল কস্ট বেড়ে যেয়ে আপনার হচ্ছে মার্জিন হিট করতেছে। এখন আপনি কি এনাফ রেভিনিউ পাচ্ছেন কিনা বা এনাফ ইউজার্স পাচ্ছেন কিনা টু জাস্টিফাই দিস। অ্যান্ড রেভিনিউ নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, বিকজ there is a section regarding pricing যেখানে we will talk about like different pricing mechanisms. সো ইউজারদেরকে জাস্টিফাই করে, মানে ইউজারদেরকে এনে আমরা কি জাস্টিফাই করতে পারতেছি না, যে জাস্টিফাই করতে পারছি কিনা যে আমাদের প্ল্যাটফর্ম অ্যান্ড ফিক্সড কস্টগুলো রিকুপারেট হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমরা অ্যাকোয়ার করবো এনাফ ইউজার্স টু জাস্টিফাই প্ল্যাটফর্ম ইউসেজ, যেটা স্পেশালি ইম্পর্টেন্ট ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড আরেকটা কি বলতে পারবেন, রাইড শেয়ারিং অ্যাপস। রাইড শেয়ারিং অ্যাপস আর সোশ্যাল মিডিয়ার জিনিসটা এখানে কেন আমি বলছি যে এনাফ ইউজার্স লাগবে, বিকজ আপনি চিন্তা করে থাকেন আপনি যখন একটা সোশ্যাল মিডিয়া ইউজ করেন আপনি কেন মূলত ইউজ করে থাকেন? Is it primarily because you want to use it because it has the best features? Not necessarily. Instagram যখন বের হয়েছিল, it had very, very basic photo sharing capabilities. It was just hashtags and everything that just added like a little bit of discoverability, but even that was like not part of the original process or the original value proposition. কিন্তু আপনি Instagram কেন ইউজ করতেছিলেন? Because all your friends were there. সবাই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওখানে ছবি শেয়ার করছিল, অ্যান্ড ইউ ওয়ান্টেড টু কিপ আপ উইথ দেম, ইউ ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট ইউ স্টেড আপডেটেড, ইউ ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট ইউ স্টেড আপডেটেড উইথ ইউর সেলিব্রিটিজ যাদেরকে আপনি ফলো করতে পারতেন, দ্য ব্র্যান্ড পেজেস দ্যাট ইউ লাইকড। তাহলে ইনসেন্টিভটা কোথায় আসলে এখানে? ইনসেন্টিভটা কি প্রোডাক্টে নাকি ইউজারগুলোতে, ইউজার জেনারেটেড কন্টেন্টে? সোশ্যাল মিডিয়াতে এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি এনাফ ইউজার না আনতে পারেন যেটা অন্য ইউজারদেরকে আনতে পারে টু দ্য প্ল্যাটফর্ম থ্রু দেয়ার চ্যানেলস, ইউর সোশ্যাল মিডিয়া উইল নট সার্ভাইভ। এখন ইনস্টাগ্রামের স্ট্র্যাটেজি ছিল যে তোমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে যে কোনো ছবি তুমি শেয়ার করতে পারবা, অ্যান্ড দে উইল বি এবল টু সি ইট উইদিন আ ফিড, অ্যান্ড ইটস ভেরি ভেরি সিম্পল, ইটস নট এজ কমপ্লেক্স এজ ফেসবুক অর হাই5 অর মাইস্পেস যেটা তখনকালে পপুলার ছিল। They offered a simpler alternative. এখন definitely it has ballooned into a complex app, but the initial value proposition was see all the photos from your friends and family and all the brands and celebrities that you like. So you had enough users to justify the usage of the platform for social media. এখন রাইড শেয়ারিং এর কথা বলি। রাইড শেয়ারিং এর জিনিসটা is very obvious. You're someone who needs a car ride back home or a bike ride back home. Someone else has a car or a bike that they're not using and they can use it to drop you home or get you to a place where you want. এখন আপনি যদি সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের এখানে যদি ইকোনমিক্সের কথাটাও চিন্তা করেন, if you don't have an adequate supply of vehicle riders or drivers in general, আপনার যদি ওই সাপ্লাইটা না থাকে বাট আবার ডিম্যান্ড অনেক মানুষজন রাইড কল করছে, অনেক মানুষজন হচ্ছে একটা জায়গায় যেতে চাচ্ছে, মানে তাদের গন্তব্য যেতে চায়, কিন্তু আপনি ড্রাইভার দিতে পারছেন না বা ভেহিকল দিতে পারছেন না, তখন তারা কিন্তু ওই অ্যাপটা ইউজ করবে না বা প্ল্যাটফর্মটা ইউজই করবে না। লাইক আমার যদি এখন 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট যদি ওয়েট করা লাগে একটা ভেহিকলের জন্য, একটা গাড়ির জন্য বা একটা বাইকের জন্য, আমি কেন এই প্ল্যাটফর্মটা ইউজ করব? সো এখানে হচ্ছে ইউজারদের ইনসেন্টিভাইজ করাটা যে আমার এখানে এনাফ ভেহিকলস আছে বা এনাফ রাইডার্স বা ড্রাইভার্স আছে টু গেট ইউ আ রাইড ভেরি ভেরি কুইকলি। এখন রাইডার্সদের জন্য বা ড্রাইভারদের জন্য কেন এটা ইম্পর্টেন্ট যে ইউ গিভ দেম এনাফ ইউজার্স। ওরা যদি একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, দে আর নট গেটিং এনি কলস, আপনার অ্যাপটা সে কেন ওপেন রাখবে? সে কেন এত আইডল টাইম ওয়েস্ট করবে, লাইক লুকিং ফর প্যাসেঞ্জার অর লুকিং ফর সামওয়ান হু ইজ হেলিং দ্য রাইড ইন জেনারেল। সো এখানে কিন্তু আপনাকে খুবই ভালোভাবে ব্যালেন্স করতে হবে দ্য সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড অফ ইট। ইফ ওয়ান এক্সিডস দি আদার, ইট ডিসইনসেন্টিভাইজেস দি আদার ইউজার গ্রুপ। ড্রাইভার অ্যান্ড রাইডারদের যদি কম ইউজার দেখে, ওরা আপনার প্ল্যাটফর্মে থাকবে না। ইউজাররা যদি দেখে ড্রাইভার অ্যান্ড রাইডার কম, ওরা আপনার প্ল্যাটফর্মে ডাকবেই না মানুষজন, এখন আর তারা অন্য প্ল্যাটফর্মে চলে যাবে। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে উবারও এই জিনিসটা করে, এটা সিএলএম এর পার্টও, মানে কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্টের পার্টও, সার্চ প্রাইসিং। সার্চ প্রাইসিংটা কেন করে? বিকজ অনেক সময় আসলে মানে দ্য সিম্পল ইকোনমিক্স অফ ইট ইজ দ্যাট প্যাসেঞ্জার্স বা যারা রাইড হেল করে, দে উইল অলওয়েজ বি মোর ইন নাম্বার দেন দ্য পিপল হু প্রোভাইড দ্য ভেহিকলস লাইক দ্য কার্স অ্যান্ড দ্য বাইকস।
সার্চ প্রাইসিংটা কি আসলে? সার্চ প্রাইসিংটা হচ্ছে আর্টিফিশিয়ালি ওই ডিম্যান্ডটাকে হাফে কাট করে ফেলা, যাতে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডটা ইকুয়াল থাকে অ্যান্ড এখানে কোনো একটা ডিসজয়েন্টেড এক্সপিরিয়েন্স না থাকে যেখানে ইউজার্স আর নট গেটিং এনাফ ড্রাইভার্স। হ্যাঁ, কিছু ইউজার ফল থ্রু করবে বিকজ আপনি 300 টাকার জায়গায় এখন 500 টাকা চার্জ করতেছেন একটা জায়গায় যাওয়ার জন্য, কিন্তু এখানে কিছু করার নাই। ইফ there is a lot of demand, you will still gain more money out of it with the number of drivers and riders that you have. Do I agree with it? That's a personal statement. I probably don't agree with that approach, but it makes business sense. অনেকেই হয়তো বা এটা নিয়ে অ্যাগ্রি করবে না, যখন বৃষ্টি পড়ে বা যখন একটা জ্যাম লেগে থাকে বা যখন কোনো একটা ট্রান্সপোর্ট স্ট্রাইক থাকে তখন হচ্ছে এই সার্চ প্রাইসিংগুলো থাকে, অ্যান্ড এটা নিয়ে আমরা অনেক ডিবেট করতে পারি, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট মেক্স বিজনেস সেন্স। অ্যান্ড নাও উই নো কেন এই সার্চ প্রাইসিংটা করা হয়, বিকজ যদি এত প্যাসেঞ্জার হয়ে যায় যারা হচ্ছে রাইড পাচ্ছেই না বিকজ এত মানুষজন অলরেডি ডিম্যান্ড করতেছে ভেহিকলগুলোকে, দ্যাট ক্রিয়েটস আ ডিসজয়েন্টেড এক্সপিরিয়েন্স ফর দ্যাম। সো ইউ আর্টিফিশিয়ালি ডিসইনসেন্টিভাইজ পিপল যারা হচ্ছে ওই উইলিংনেস টু পেতে থাকে না, and you gain more money out of people who are willing to pay. So it makes business sense. Is it the best practice? You be the judge. All right. আরেকটা অবজেক্টিভ হচ্ছে কনভার্ট এনাফ ইউজার্স টু পেইড ইউজার্স। এটা হচ্ছে আমরা এখন প্রিমিয়াম মডেলে আসতেছি। সো ডুওলিঙ্গোতে এখন কি করতেছে ওরা? দে আর গিভিং ইউ অ্যাডস আফটার এভরি সিঙ্গল লেসন। দে আর টেলিং ইউ যে হ্যাঁ আমরা এআই ইনস্ট্রাক্টর আনতেছি, এখন আমরা হচ্ছে এই ফিচার আনবো, ইউ ক্যান গেট অ্যান অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্স। সো এইগুলো ছোট ছোট নাজেস অ্যাট গেটিং ইউ টু দ্যাট পয়েন্ট ওয়ার ইউ অ্যাকচুয়ালি পে ফর দ্য ফিচার ইটসেলফ ইনস্টেড অফ অ্যাকচুয়ালি লাইক ইউজিং ইট ফর ফ্রি। সো এই ছোট ছোট নাজেসগুলো করার জন্য এই অবজেক্টিভগুলো ইম্পর্টেন্ট। আর রিটেইনিং ইউজার্স অন দ্য প্ল্যাটফর্মের প্রোডাক্ট, এখন একটা মানুষ যদি আমার প্রোডাক্টে আসে অ্যান্ড দেন জাস্ট এক সপ্তাহ ইউজ করে পড়ে যায়, ওই ইউজার থেকে কিন্তু আমি প্রপার ভ্যালুটা এক্সট্রাক্ট করতে পারবো না, অ্যান্ড দ্যাট মিনস আমার প্রোডাক্টটা ইজ নট গিভিং দেম কন্টিনিউড অর সাস্টেইনড ভ্যালু, যেটা তাদেরকে আমার প্ল্যাটফর্মে বারবার ফেরত আনে। সো আমরা যদি ফেরত আনতে চাই ইউজারদেরকে, উই হ্যাভ টু হিট অন আ certain few things. Turn certain users into advocates for product. এখানে অনেক মানুষজনই কিন্তু দেখবেন যে টেস্টিমোনিয়ালস, তারপর হচ্ছে অ্যাডভোকেসিজ, রিভিউজ এটসেট্রা এই সমস্ত করে। স্পটিফাইয়ের ক্ষেত্রে they turn either their listeners or their musicians into advocates for the product. আপনি দেখবেন যে কনসার্টে অনেক ফেমাস আর্টিস্টরা হচ্ছে স্পটিফাইয়ের লোগোটা বা তাদের কোনোভাবে স্পটিফাই একটা পার্টনারশিপ বা স্পটিফাই হোস্টেড কনসার্টসে তারা লাইভ শো করে। এগুলো কেন করে থাকে? Because Spotify usually either pays them or incentivizes them to actually be advocates for the product. যে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করো বা এই কনসার্ট অ্যাটেন্ড করো তাহলে তুমি ফ্রি প্রিমিয়াম পাবা। ড্রপবক্সের ক্ষেত্রে যদি বলি, টার্নিং ইউজার্স ইন্টু অ্যাডভোকেটস অর টার্নিং ইউজার্স ইন্টু রেফারেলস, ড্রপবক্স হচ্ছে এইভাবে করছিল কি যে আপনি যদি একটা ইউজারকে রেফার করেন তা আপনি হচ্ছে 500 মেগাবাইট ফ্রি পাবেন অর সার্টেন অ্যামাউন্ট অফ ডেটা ফ্রি পাবেন। এইটা করার পর ওরা যেটা দেখলো যে ওদের গ্রোথ মেট্রিক 3900% বেড়ে গেল। তাদের 3900% নতুন ইউজার আসা শুরু করলো প্ল্যাটফর্মে, এন্ড দে ক্রিয়েটেড দিস সাইকেল সর্ট অফ রিপল এফেক্ট অর ডমিনো এফেক্ট, যেখানে একটা ইউজার রেফার্ড আরেকটা ইউজার অ্যান্ড দেন ওই দুইজন ইউজার মিলে আরও 4 জন রেফারেল আনতেছে। সো দ্যাটস হাউ দিস গ্রোথ ballooned. So turning your users into advocates for your product is very important. And of course, hit publishing and promotional metrics. যে আপনার যে গুগল অ্যানালিটিক্সের যে আছে, আপনার এসইও স্কোরস, এখন আবার এআই এর যুগে আসতেছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন আর জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এই স্কোরগুলোকে আপনি হিট করতেছেন কিনা, এগুলো সিএলএম এর পার্ট, বিকজ ইউর অ্যাপ ডিসকভারেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এখন মেট্রিক্স টু গেজ নিয়ে কিছু কথা বলি। এই 3টা স্টেপ আপনি যেটা দেখতেছেন, অ্যাকুইজিশন, ইউসেজ অ্যান্ড ফিউচার, এই 3টা কিন্তু আসলে আমাদের 5টা যেই স্টেপ আছে সিএলএম এর, যে অ্যাকুইজিশন, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন, রিটেনশন এটসেট্রা, 5টা যেই স্টেপ আছে ওটা একটা কনডেন্স ভার্সন। কারণ আমাদের সব 5টা স্টেপ আসলে জানার দরকার নেই। আমাদের জানার দরকার যে এক্স্যাক্টলি কোন কোন মেট্রিক্সগুলো কোন স্টেপে আমরা দেখতে পারবো। যখন একটা নতুন ইউজার আপনার ইয়েতে আসে বা নতুন ইউজার আসা শুরু করে আপনার প্ল্যাটফর্মে, যখন ধর আপনার প্ল্যাটফর্ম মাত্র নতুন লঞ্চ করছেন, আপনারা দেখবেন কত ইউজার পার উইক, পার মান্থ, পার কোয়ার্টার আসতেছে, কতগুলো নাম্বার অফ ইউজার্স আপনার ইনিশিয়ালাইজেশন অর সাইন আপ অর মাইলস্টোন কমপ্লিট করতেছে, অ্যান্ড চ্যানেল মেট্রিক্স, যে আমার ইউজার কোথা থেকে আসতেছে। ইজ ইট থ্রু আমার iOS অ্যাপ স্টোরের অ্যাডস, নাকি আমার গুগল অ্যাডস, নাকি ফেসবুক প্রমোশনস? কেন এটা দেখবেন? বিকজ আপনার মার্কেটিং এফার্টসকেও ইনফ্লুয়েন্স করার দায়িত্ব মানে প্রোডাক্ট ম্যানেজার থাকে। সো আপনি যদি চ্যানেল মেট্রিক্সে দেখেন যে আপনি হচ্ছে সবচেয়ে বেশি iOS এর অ্যাপ স্টোরের অ্যাডস থেকে পাচ্ছেন, ইউ ওয়ানা ইনসেন্টিভাইজ ইউর প্রোডাক্ট টিমস অর ইউর প্রোডাক্ট মার্কেটিং টিমস টু পুশ মোর অ্যাডস অর পুশ মোর suitable metrics or suitable features that get you qualified for being on top of the App Store page. So acquisition gel. আপনি এখন কিছু ইউজার পেলেন, they're using your product, they're being retained for a month or a quarter. এখন কি করা যেতে পারে? আমরা দেখব ইউসেজ।
সো ডেইলি অ্যাক্টিভ ইউজার্স, উইকলি, মান্থলি অ্যাক্টিভ ইউজার্স। এখন অ্যাক্টিভ ইউজার তার মানে এই না যে হচ্ছে আপনার অ্যাপটা ওপেন করলো, একটু দেখলো অ্যান্ড দেন ক্লোজ করে দিল। অ্যাক্টিভ ইউজার তারা যারা হচ্ছে একটা অ্যাপে ঢুকে একটা সার্টেন অ্যাকশন কমপ্লিট করে থাকে। গ্রামীণ ফোনে যেমন আমরা অ্যাক্টিভ ইউজার বলে থাকতাম যখন হচ্ছে একটা পার্সন কোনো একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ ডেটা খরচ করতো বা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মিনিটস বা সেকেন্ডস খরচ করতো ভয়েস কলে, তখন আমরা তাকে অ্যাক্টিভ ইউজার হিসেবে গণ্য করতাম। এমনিতে তো সবাই আমাদের নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকতো, তো অনেকেই হচ্ছে কোনো কল করতো না বা কোনো ডেটা ইউজ করতো না, তখন তারা হচ্ছে ওই ডেইলি অ্যাক্টিভ ইউজার ফানেলের মধ্যে পড়তো না। সো আপনার অ্যাক্টিভ ইউজার কিন্তু একটা মানুষ যে হচ্ছে আপনার অ্যাপে ঢুকে কোনো একটা অ্যাকশন কমপ্লিট করছেন, এই অ্যাকশনটা কি এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট। নোশনের ক্ষেত্রে হতে পারে নতুন একটা পেজ খুললো, ডুওলিঙ্গোর ক্ষেত্রে হতে পারে একটা লেসনের একটা ছোট প্ল্যান কমপ্লিট করলো, নেটফ্লিক্সের জন্য হতে পারে দে প্রবলি ওয়াচ লাইক 5 minutes অফ আ ভিডিও অর আ মুভি অর আ টিভি সিরিজ, সো এটসেট্রা অ্যান্ড সো ফর্থ। তারপর আমি দেখবো ইউসেজ পার্সেন্টেজ মেট্রিক্স। আমার তো অ্যাক্টিভ ইউজার আমি দেখলাম একটা ছোট একটা অ্যাকশন করছে, কিন্তু আমার যদি ধরেন আমি নেটফ্লিক্সের মতো একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওপেন করলাম, কিন্তু আমার হচ্ছে অনলি মানে ধরেন 30 মিনিটের একটা কন্টেন্টের 5 মিনিট দেখতেছে সবাই অন অ্যাভারেজ, দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং ফর মি। কারণ কেন 5 মিনিট পর এভরিওয়ানস ড্রপিং অফ? ইজ ইট সামথিং দ্যাটস রং উইথ দ্য পারফরমেন্স? ইজ দেয়ার আ বাগ? ইজ দেয়ার আ গ্লিচ? Or is there any sort of an issue with like the quality of the TV shows? Am I not being able to recommend the best TV shows for my users? এই জিনিসগুলো মানে ইউজার্স পার্সেন্টেজ মেট্রিকগুলো ইদার টাইম অর ফিচার্সে সেগ্রিগেট করে আপনাকে বলতে পারবে যে আপনাদের মানে পুরা ইউএক্স ফানেলটা বা পুরা ইউএক্স জার্নিটা কি প্রপার আছে কিনা, প্রপার ভ্যালুটা দিচ্ছে কিনা। অ্যান্ড অফকোর্স বাগ রিপোর্টস অ্যান্ড সেশন টার্মিনেশনস তো দেখতে হবেই, যে আমাদের কোনো বাগ আসছে কিনা বা কোনো ধরনের সেশন টার্মিনেশন একটা স্পেসিফিক স্টেপে হচ্ছে কিনা। এখন গেল আপনার সব রেভিনিউয়ের জিনিসপাতি, যে হ্যাঁ আমার অ্যাক্টিভ ইউজার আছে, আমার এনাফ ইউজার প্রথমে আসছে প্ল্যাটফর্মে, আমার এনাফ ইউজার আছে অ্যান্ড ওরা হচ্ছে প্রপারলি আমার মাইলস্টোনগুলো কমপ্লিট করছে, কিন্তু এখন আমার কি আসলে টাকা আসছে কিনা। রেভিনিউ মেট্রিক্স, চার্ন, কনভার্সন মেট্রিক্স অ্যান্ড অ্যাডভোকেসি মেট্রিক্স। সো আমার এখন দেখতে হবে যে ইউজাররা কি অ্যাকচুয়ালি পে করছে কিনা ফর মাই সার্ভিস, ইউজাররা কি অ্যাকচুয়ালি টাইম স্পেন্ড করছে কিনা, আর দে অ্যাডভোকেটিং ফর মাই প্রোডাক্ট অন মাই অ্যাপ স্টোর, প্লে স্টোরে কি রিভিউ দিচ্ছে কিনা ভালো মতন, 5 স্টার আমি পাচ্ছি কিনা বা 4 স্টার পাচ্ছি কিনা বা কি 1 স্টার পাচ্ছি রেটিং, এগুলো আমার সব এখন দেখতে হবে, বিকজ আই ওয়ান্ট টু বি এবল টু রিটেইন দিজ ইউজার্স অ্যান্ড অলসো ইউজ দিজ ইউজার্স অ্যাজ অ্যাডভোকেটস ইদার থ্রু রিভিউজ অর থ্রু অ্যাডভোকেসি ইভেন্টস, যাতে ওরাও ওদেরকে ইউজ করে দে অলসো বিকাম আ ইউজার ফানেল ফর ইউ স্পেসিফিকলি। এখন B2Cর ক্ষেত্রে কিছু স্টেপস থাকে CLM এর। B2C CLM স্টেপসের এই স্লাইডটা দেখে মনে হতে পারে অনেক কমপ্লিকেটেড, বাট লেটস গো থ্রু ইট টুগেদার। ফার্স্ট অফ অল আমাদের কিছু জিনিসপাতি চিন্তা করতে হবে যে যখন আমরা একটা ইউজারকে অনবোর্ড করছি ওর তারা যখন অ্যাকুইজিশন ফেজে আছে, আমাদের কি কি জিনিস ম্যান্ডেটরি একটা প্রোডাক্টের মধ্যে। ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে আপনার কি কোনো স্টেপস আছে কিনা, অর অ্যাটলিস্ট কোনো গাইডেড ফ্লো আছে কিনা। যখন একটা প্রোডাক্টে ঢোকে তখন সাইন ইন করতে গেলে কি কি করতে হবে, সাইন ইন করার পর হাউ উড দে অ্যাক্সেস ইউর ফিচার ইন জেনারেল। ডুওলিঙ্গোর ক্ষেত্রে ওরা যেটা করে, সাইন ইন করার সাথে সাথে দে ইউজ দেয়ার ম্যাসকট উইচ ইজ ডুও to give you certain action points within the app. They point towards certain features, certain apps, যে হ্যাঁ এই বাটনটা ক্লিক করলে you can start a new lesson, এই বাটনটা ক্লিক করলে you can switch between languages, এই বাটনটা ক্লিক করলে you can go through these lessons. তারপর হচ্ছে লেসনের মধ্যে যেই ইয়েগুলো থাকে, কোয়েশ্চেনগুলো থাকে, যেমন হচ্ছে এই জিনিসটাকে ট্রান্সলেট করো, how would you translate it? Would you need to type it? Would you need to like speak on it? এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু খুবই কিউরেটেড লেভেলে অ্যাকশন পয়েন্টস অর মোডালস অর মডিউলস অর ফ্লোজ, অনেক ধরনের ডেফিনেশন আছে, বাট লেটস গো উইথ ফ্লোজ। এই ফ্লোগুলো থাকে, প্রেজেন্ট থাকে কেন? দে উইল কেয়ারফুলি গাইড ইউ থ্রু ইচ স্টেপ অফ দ্য প্রোডাক্ট জার্নি। অ্যান্ড এই গাইডেন্সটা যদি আপনি আপনার প্রথম ইউজারকে না দেন, দে উইল বি ভেরি লস্ট, যে ওরা কীভাবে আপনার প্রোডাক্ট ইউজ করবে বা কীভাবে ভ্যালু পাবে বা কী কী এক্সাইটিং ফিচার আপনি বানিয়েছেন, ওরা নট নেসেসারিলি যে ওরা হচ্ছে নিজেরা ডিসকভার করবে এক্সপ্লোর করতে করতে। এখনকার যুগে মানুষের অ্যাটেনশন স্প্যান কিন্তু অনেক কম, অ্যান্ড এই গাইডেড জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যাতে আপনি হচ্ছে আপনার ইউজার অ্যাটেনশনটা ধরে রেখে ওদেরকে একটা অ্যাপের জার্নি পুরাটা কমপ্লিট করান, যাতে ওরা পরবর্তীতে নিজেরা ওইভাবে জিনিসটা করতে পারে। সো এই গাইডেন্সের জিনিসগুলো আস্তে আস্তে দেখবেন যে আগে যেমন প্রথমে যখন একটা অ্যাপ ওপেন করতেন খুবই কমপ্লিকেটেড ফ্লো থাকতো, খুবই কমপ্লিকেটেড স্টেপস থাকতো বা মডিউলস থাকতো বা মোডালস থাকতো, কিন্তু এখন কিন্তু খুবই সিম্পল, খুবই ফান কালার্স, ম্যাসকটস অ্যান্ড এভরিথিং ইউজ করে থাকে, প্রাইমারিলি বিকজ অফ দিস লাইক ডিক্লাইন ইন অ্যাটেনশন স্প্যান অ্যামংস পিপল। এরপর হচ্ছে যে
মেকিং শিওর ইউজার্স হ্যাভ এনাফ গাইডেন্স। ওরা যদি নতুন ফিচার ধরেন ফ্লোয়ের মধ্যে দিয়ে গেল, ওরা যদি এখন আরও জানতে চায় যে হ্যাঁ আমি তো এটা করলাম, তো আলটিমেটলি হাউ ডু আই ইউজ দিস XYZ ফিচার, আমি এখন পরবর্তীতে যদি আবার জানতে চাই কী করতে পারি। মেকিং শিওর দ্যাট ইউ হ্যাভ আ হেল্প আইকন ওর হাউ ক্যান আই হেল্প বাটন, ওয়েবসাইটসের মধ্যে এটা থাকতে পারে, মানে ডেস্কটপ অ্যাপের মধ্যেও থাকতে পারে, আর আপনার অ্যাপের মধ্যে ধরেন হ্যামবার্গার মেনুটা ওপেন করে হেল্পে ক্লিক করলেও এটা থাকতে পারে। অ্যান্ড ফাইন টিউন UI UX টু মিনিমাইজ ডিসরাপশনস। এখন আমি যদি ধরেন ফর এক্সাম্পল মোবাইল রিচার্জ করতে চাই MyGP থ্রুতে, গ্রামীণ ফোনের এক্সাম্পলটাই দিই, আমার যদি মাল্টিপল স্টেপসে যেতে হয়, ধরেন প্রত্যেকবার আমার সাইন ইন করতে হলো, আমার গিয়ে হচ্ছে ফ্লেক্সিলোড রিচার্জ বা কোনো কিছু কোনো একটা মেনু থেকে খুঁজে বের করতে হলো, অ্যান্ড দেন আমাকে অ্যামাউন্টটা ইনপুট করার পর হচ্ছে আমাকে বলতে হলো যে আমি এই স্পেসিফিক প্রিপেইড নাকি পোস্টপেডে করব, নাকি হচ্ছে আমি এই অ্যাপটা কিনবো নাকি এই ট্রিগারটা কিনবো, এত কিছু যদি আমার হচ্ছে বারবার করতে হয়, দ্যাট মিনস আমার পুরো UX ফ্লোটাই ডিসরাপটিভ। I have added like 7-8 steps to getting just a simple flexi load done. Compared to the actual app right now, if you wanted to load money to it, it's very, very simple. And এটা কেন করা হয়েছে? It's primarily যাতে আপনার এই অ্যাপ ওপেন করা থেকে এই টাকা দেওয়ার যে স্টেপটা এই পর্যন্ত যাতে মিনিমাল অ্যামাউন্ট অফ ডিসরাপশন থাকে, যাতে আপনি একদম স্মুথলি একটা বুলেট ট্রেনের মতন পয়েন্ট A টু পয়েন্ট B চলে যেতে পারবেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমার এই সাইডের মধ্যে কিছু একটা জিনিস আছে যেটা হচ্ছে যে ইউজার চার্ন। এখন যদি আপনার ইউজার অ্যাকুইজিশনের ফানেলের মধ্যে যদি গাইডেড হয়ে ইউজার অ্যাডভান্সমেন্টে না যেয়ে যদি চার্ন করে ফেলে, ধরেন ইউজার আসলো, ওরা গাইড টাইড সবই দেখলো, কিন্তু আলটিমেটলি ইউজার অ্যাডভান্সমেন্ট করলো না, ওরা নিজেরা কোনো অ্যাকশন কমপ্লিট করলো না অ্যাপের মধ্যে, তাহলে আমরা কি করতে পারি? First of all, improve upon core user experience. I mean, Instagram example দিয়েছিলাম, but Instagram had to relaunch around 3 to 4 times before they got the virality that they did. And this is exactly what they did, which was improve upon the core user experience. ওদের প্রথমে ছিল যে একগাদা ফিচার, একগাদা জিনিসপাতি যেগুলো হচ্ছে অনেক মানুষজন ইউজ করতে চাচ্ছিল না। They stripped all of that back. তারা হচ্ছে একটা সিম্পল ফটো শেয়ারিং অ্যাপ বানাইলো, and then ওইটাই is the thing that took off. So understand that if a user is not going through the user acquisition funnel to advancement, your core user experience needs some work. যে আপনারা কি অ্যাকচুয়ালি যে ভ্যালুটা দিচ্ছেন কাস্টমারদেরকে, ওই ভ্যালুটা কি রিয়েলাইজড কিনা, ওটা কি আপনারা রিসার্চ করে দেখেছেন কিনা, ওটা কি আপনারা ভ্যালিডেট করেছেন কিনা, নাকি আপনারা হচ্ছে একটা প্রবলেম ভেবেছেন যে এই প্রবলেমটা হতে পারে একটা মানুষের, ফলে একটা সলিউশন আপনি বানিয়েছেন। সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো রিঅ্যাসেসিং দ্য ভ্যালু। এখন ধরেন ফর এক্সাম্পল এটা রিঅ্যাসেস করার পর আপনার ইউজার অ্যাডভান্স করলো, এখন আপনার সবচেয়ে মেইন ক্রিটিক্যাল জিনিস হচ্ছে প্রোভাইডিং এনাফ ভ্যালু টু এনকারেজ রিটার্নস। ডুওলিঙ্গোর ক্ষেত্রে ইটস বেসিকলি গিভিং দেম দি এবিলিটি টু প্রোনাউন্স সার্টেন ওয়ার্ডস অর প্রোনাউন্স সার্টেন অর স্পিক সার্টেন সেন্টেন্সেস ইন আ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। কারণ কি, ধরেন ফর এক্সাম্পল আমি যদি একটা ডুওলিঙ্গোর ইউজার হয়ে থাকি, আমি মাত্র ফ্রেঞ্চের ধরেন 2টা কোর্স করলাম বা 2টা চ্যাপ্টার করলাম, আমি অলরেডি হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ ফর আস্কিং, এইগুলো অলরেডি আমি ফ্রেঞ্চে বলতে পারি। সো তখন কি হচ্ছে, আই ফিল গুড অ্যাবাউট মাইসেলফ যে হ্যাঁ এই অ্যাপটা ইউজ করে তো আমি অনেক কিছু শিখতে পারছি, আমি 2টা চ্যাপ্টার করেই আই ক্যান লাইক স্পিক টু সামওয়ান ইন ফ্রেঞ্চ একদম প্রথমবার when I meet them for the first time, and that is where it clicks যে হ্যাঁ আমি আমার ডুওলিঙ্গোর এই 2টা চ্যাপ্টার করে যদি এত কিছু শিখতে পারি, ইম্যাজিন যে আমি পুরো জিনিসটা শেষ করলে কি করতে পারি। দ্যাট ইজ দ্য লেভেল অফ থিঙ্কিং দ্যাট ইউ ওয়ান্ট ইউর ইউজার্স টু বি ইন। এই চিন্তাটা যদি আপনার ইউজার মাথার মধ্যে ঢুকাতে পারেন যে আমি এই অ্যাপটা 5 মিনিট ইউজ করে এত ভ্যালু পেলাম, না জানে 15-20 মিনিট 1 ঘন্টা ইউজ করলে আমি কতটুকু ভ্যালু পাবো, তখন হচ্ছে এই ভ্যালুটা এনকারেজ করবে ফর দেম টু রিটার্ন। পরবর্তীতে হচ্ছে ইউ হ্যাভ টু কন্টিনিউ টু আইডেন্টিফাই ইউজার পেইন পয়েন্টস। যে ধরেন ফর এক্সাম্পল একটা মানুষ যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, সে ধরেন বললো যে আমি প্রথমে তো খুব ভালোভাবেই শিখলাম, কিন্তু অ্যাডভান্স লেভেলে যে আই ফিল লাইক আই এম নট বিং এবল টু কিপ আপ ইন কনভারসেশনস। এই জিনিসটা কিন্তু আপনার অ্যাপের থ্রুতে নাও জানতে পারেন আপনি, বা অ্যাপের মেট্রিক্সের থ্রুতে না জানতে পারেন আপনি। সো দ্যাট ইজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু স্টে ক্লোজ টু ইউর ইউজার্স, টক টু দেম, যাতে আপনি বুঝতে পারেন যে ওইখানে যেই ভ্যালুটা তারা পেতে চাচ্ছে একটা অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে ওরা সেই ভ্যালুটা পাচ্ছে কিনা। এটা কিন্তু আপনার ইউজার ম্যাট্রিক্স নাও বলতে পারে। আপনি দেখতে পারেন যে আপনার ইউজাররা খুব সুন্দর মতন আপনার কোর্সের হাফ কমপ্লিট করে মানে ছেড়ে দিচ্ছে, ড্রপ করতেছে, টাকাও দিচ্ছে, কিন্তু আলটিমেটলি ইউ ক্যান এক্সট্রাক্ট মাচ 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 মোর ভ্যালু ইফ ইউ জাস্ট লিসেন টু দেম উইথ দি অ্যাডভান্স স্টাফ। এরপর হচ্ছে মনিটরিং চার্ন মেট্রিক্স অ্যান্ড সেশন টার্মিনেশন। সো আমি যেটা মাত্র বললাম যে আমাদের ইউজাররা কি টার্মিনেট করছে কিনা অ্যাট লাইক ক্রিটিক্যাল প্লেসেস অফ দ্য অ্যাপ ইটসেলফ। লাইক নোশনের মধ্যে একটা নতুন পেজ খুলতে যেয়ে হঠাৎ করে সে দেখলো যে একটা বাগ আসছে বা একটা গ্লিচ আসছে, সে তখন সেশন টার্মিনেট করে ফেললো। সো নোশনের জন্য কিন্তু এটা খুবই ক্রিটিক্যাল একটা মানে রেড ফ্ল্যাগ, প্রাইমারিলি বিকজ
নোট ক্রিয়েট করা বা একটা পেজ ক্রিয়েট করা ইজ আ বেসিক কোর ফাংশনালিটি অফ নোশন, অ্যান্ড ইফ আ ইউজার ড্রপস অফ ডিউরিং দ্য ক্রিয়েশন প্রসেস, মানে ক্রিয়েট করে ভ্যালুটাও সে এক্সট্র্যাক্ট করে নেয়, ওইটার মধ্যেই সে যদি বন্ধ করে দেয়, তার মানে দের ইজ সামথিং সিরিয়াসলি রং। সো ইউ নিড টু অ্যাসেস দ্যাট। এখন ইউজার অ্যাডভান্সমেন্টের পর আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে যে ভ্যালু এক্সট্রাকশন, যে ইউ নাজ দ্য ইউজার্স আ লিটল বিট টুয়ার্ডস কনভার্টিং। ডুওলিঙ্গোর ক্ষেত্রে ওই তো ডুওলিঙ্গো প্লাস বা প্রিমিয়াম হোয়াটএভার ওইটা সাইন আপ করার জন্য, স্পটিফাইয়ের ক্ষেত্রে নাজিং দ্যাম উইথ অ্যাডস ইন বিটুইন songs and not giving them the ability to shuffle playlists or songs in general. So you nudge them towards paying. Like, hey, if you want to use more of the advanced features, please pay me. Or at least like keep a subscription open. And you have to provide them incentive. এমন না যে লাইক হ্যাঁ আমি তোমাকে অ্যাড দিয়ে ভরাই দিব তুমি যদি আমাকে টাকা না দাও। It's not even that. তুমি যদি আমাকে পে করো, I will remove all of your ads, I will give you more features, I'll give you unlimited access to more storage, etc., and so forth. So ইনসেন্টিভগুলো থাকতে হবে ইউজারদেরকে যে ওরা কেন এই টাকাটা দিবে। So they might already be incentivized to pay you money, but you sweeten the deal and you get more confirmed revenue. And you obviously want to turn your users into advocates, যেটা আমি বললাম যে by reviews, by community events, by acting as a funnel for your user like Dropbox, etc. এখন আমার যদি ভ্যালু এক্সট্রাকশন ফেজে যদি না যায়, অ্যাডভান্সমেন্টে যদি ইউজাররা চার্ন করে and আমাকে যদি কনভার্ট না করে থাকে ইউজাররা, তাহলে আমি কি করতে পারি? ফার্স্ট অফ অল, ইনক্রিজিং ভ্যালু ফর পেইড ফিচার্স. It is very likely that the paid features that you have are not providing enough value to your users for them to spend the money in the first place, or your core value needs reassessing again. যদি কোর ভ্যালুটা এরকম হয় যে আমি হচ্ছে একটা অ্যাপ প্রথমে জাস্ট ওপেন করলাম, অন সার্টেন অকেশনস ইউজ করলাম, ফেলাই দিলাম, আমার পে করার ইনসেন্টিভ কিন্তু খুবই কম। আমি যদি একটা এক্সাম্পল বলি, ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপসে কিন্তু প্রচুর অ্যাড থাকে, মানে একদম পুরো ডিসরাপটিভ লেভেলে অ্যাড থাকে। একটা ডকুমেন্ট স্ক্যান করলাম, সেভ করার আগেই অ্যাড, সেভ করার পর অ্যাড, জাস্ট ইনসেইন। সো কথা হচ্ছে যে আমি কিন্তু তাও ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপের জন্য অত বেশি হাই উইলিংনেস টু পে আমার থাকবে না। কেন? বিকজ দ্য কোর ভ্যালু অফ দি অ্যাপ ইটসেলফ ইজ দ্যাট আমি জাস্ট খুব স্পোরাডিকলি বা খুব অকেশনালি আমার যদি ডকুমেন্ট স্ক্যান করা লাগে, তাহলে আমি সেটা স্ক্যান করবো, আল গো থ্রু দি অ্যাডস, আল সিট থ্রু ইট অ্যান্ড দেন জাস্ট এক্সপোর্ট দ্য পিডিএফ অ্যান্ড জাস্ট ক্লোজ দি অ্যাপ অ্যান্ড নেভার ওপেন ইট অ্যাগেন। সো এই ক্ষেত্রে আমি কিভাবে পেইড ফিচারের হয়তো বা আমি ইনসেন্টিভাইজ করতে পারি? আমি হয়তো বলতে পারি যে আমি আরও হাই কোয়ালিটি স্ক্যানস দিব, আমি হয়তো বা ওকে ডকুমেন্ট অর্গানাইজিং এর একটা এবিলিটি দিব যেখানে সে নিজে ডকুমেন্ট স্টোর করতে পারবে ইনস্টেড অফ অন দেয়ার ফোনস এটসেট্রা। আমি 50 জিবি 60 জিবি স্টোরেজ দিলাম, এরকম টাইপের ইনসেন্টিভ দিয়ে হয়তো বা যদি আমাকে দেওয়া হতো, আমি হয়তো বা একটা পর্যায়ে পে করতে পারতাম যে ঠিক আছে আমার তো ফোনের মধ্যে এত জায়গা নাই টু স্টোর অল দিস ডকুমেন্টস, আমি ড্রাইভেও এত কষ্ট করে ড্রাইভেও সিঙ্ক করতে চাচ্ছি না, আমি আমার অ্যাপের মধ্যেই রেখে দিই, ওরা তো ক্লাউড স্টোরেজ দিচ্ছেই, সো লেট মি পে ফর দ্যাট, শিওর। সো এই ইনসেন্টিভটা যদি আমরা ইনক্রিজ করতে পারি, এই ভ্যালুটা যদি আমরা ইনক্রিজ করতে পারি, ইউ ইনক্রিজ ইউর চান্স অফ ইউর ইউজার গোয়িং টু দ্য ইউজার ম্যাচুরিটি ফানেল। এখন ইউজার ম্যাচুরিটি ফানেলের মধ্যে যখন আপনার একটা কনভার্টেড ইউজার থাকে, একটা পেড ইউজার থাকে ফর মান্থস, ফর ইয়ার্স, ফর কোয়ার্টার্স এটসেট্রা, তখন হচ্ছে ইউ কন্টিনিউ টু আপসেল বেসড অন ইউসেজ। সো লেটস সে ফর এক্সাম্পল এখানে যদি আপনার অ্যাপের মধ্যে একটা আপসেল কম্পোনেন্ট থাকে যে you can essentially like add in top of like on microtransactions or any sort of other transactional fees যেটা থ্রুতে তারা আরও ফিচার পাবে, you continue to upsell them. এটা করা হয় স্পেসিফিকলি ভিডিও গেমসের ক্ষেত্রে, ইদার মোবাইল গেমস অর ইভেন ডেস্কটপ গেমসের মধ্যে এখন ওই মানে কনসোল আর পিসি গেমসের মধ্যে ওই জিনিসগুলো চলে আসছে, যেখানে হচ্ছে ওই ফ্রিমিয়াম আর মাইক্রো ট্রানজাকশন পলিসিসগুলো চলে আসে। সো এখানে যেটা হয় যে অ্যাজ এ ইউজার প্লেজ এ গেম for a longer period of time, you understand যে ওরা কোন ক্যারেক্টার ইউজ করতেছে, কোন ওয়েপন ইউজ করতেছে, কোন লেভেলগুলো ফ্রিকোয়েন্ট করতেছে, অ্যান্ড ওইগুলোর স্পেসিফিক টেইলার্ড কসমেটিক্স অর স্পেসিফিক টেইলার্ড স্কিনস অর হোয়াট এভার এগুলোকে রেকমেন্ড করা হয়, অ্যান্ড ওইটা হচ্ছে আপসেল করা অ্যান্ড দেন গেটিং মোর ভ্যালু আউট অফ দ্য ইউজার্স হু হ্যাভ অলরেডি পেইড আ লট ফর দ্য গেম। সো দিস ইজ হাউ ওয়েলস আর ক্রিয়েটেড। লাইক দ্য কনসেপ্ট অফ ওয়েলস ইজ দ্যাট পিপল হু স্পেন্ড, মানে ওয়েল মানে তিমি মাছ, মানে পিপল হু স্পেন্ড আ লট অফ মানি অন অ্যাপস অর গেমস ইন জেনারেল। Continue utilizing scope for advocacy. আপনার কমিউনিটি ইভেন্টস, এনগেজমেন্ট, তারপর হচ্ছে ইউজার ফানেল মানে ইনক্রিজ, এগুলো সবগুলো অ্যাক্টিভেশন ইভেন্টসগুলো যাতে চলতে থাকে, অ্যান্ড ইউ ডেলিভার ফিচার্স অ্যান্ড ইমপ্রুভমেন্টস ফর রিটেনশন। সো একটা অ্যাপ যদি মোটামুটি স্ট্যাগনেন্ট থাকে বা স্টেল থাকে, ইট রানস দ্য রিস্ক অফ বিং ডিসরাপ্টেড বাই সামথিং এলস। সো লেটস সে ফর এক্সাম্পল যদি নোশন জাস্ট একটা সিম্পল প্রোডাক্টিভিটি অ্যাপের মতনই থাকতো, এআই যদি ইন্টিগ্রেট না করতো, তাহলে হচ্ছে অন্য আরেকটা অ্যাপ লাইক মেবি ওপেন এআই এর চ্যাট জিপিটির কোম্পানি যারা, ওরাই হয়তো বা একটা প্রোডাক্টিভিটি অ্যাপ লঞ্চ করে ফেলতে পারতো বা একটা প্রোডাক্টিভিটি জিপিটি লঞ্চ করে ফেলতো, যেটা নোশনের মার্কেট শেয়ারটা অ্যাটাক করতো।
Notion কি করা শুরু করছে? Notion implemented their own AI that augmented their specific use cases, their core values, যাতে they could safeguard themselves against AI disruption. And that is important if you want to retain users because OpenAI বা এরকম বড় বড় কোম্পানি like Perplexity and everything এরা যারা আছে এদের যেই পরিমাণ ইনভেস্টমেন্ট, এদের যেই পরিমাণ বাইং পাওয়ার বা এদের যেই পরিমাণ মাসল পাওয়ার ইন দ্য মার্কেট, এইটাকে কম্পিট করার জন্য ইউ নিড টু মেক শিওর দ্যাট ইউর কম্পিটিং অন আ ভেরি কম্পিটিটিভ স্কেল ফর দ্য ইউজার্স দ্যাট দে আর অলসো টার্গেটিং। কারণ আপনার ইউজাররা কিন্তু কোনো সময় ডিসরাপশন থেকে সেফ না, দে আর অলওয়েজ অ্যাট রিস্ক অফ বিং স্টোলেন অ্যাওয়ে বাই কম্পিটিটর্স অ্যান্ড দিস ইজ হাউ ইউ সেফ গার্ড দেম এগেনস্ট দ্যাট সর্ট অফ কম্পিটিটিভ চার্ন। এখন আমরা B2Bর ক্ষেত্রে যাই। আমরা অনেক কথা বললাম রিগার্ডিং B2C অ্যাপস, প্রোডাক্টস এটসেট্রা। B2B is a whole different ball game. এইখানে হচ্ছে সবচেয়ে প্রথমে আসে ক্লায়েন্ট রিলেশনশিপ। অপটিমাইজের মধ্যে আমাদের ক্লায়েন্টদের রিলেশনশিপ ম্যানেজ করা ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনি অফ আস উইদিন দ্য কোম্পানি। Customers are our partners, our best friends, are basically our partners in crime. Essentially, we want to make sure that our relationship with them is fantastic. So এখানে যেটা হয়, you have to create appropriate sales leads to qualify proper clients to your products. এখন আমি যদি একটা প্রোডাক্ট বেচে ফেলি একটা ক্লায়েন্টকে যারা হচ্ছে এই প্রোডাক্টের মার্কেট ফিটই না, তারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে থ্রু আউট দি এন্টায়ার প্রসেস। সো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমাদের যেই প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের অ্যাপ্রোপ্রিয়েট ক্লায়েন্ট আমরা যেন মানে টার্গেট করতে পারি। সো লেটস সে ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা করে থাকি যে ক্ষেত্রে অ্যাডোবির ক্ষেত্রে, অ্যাডোবির তো একটা CMS আছে, ওরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা থ্রুতে তারা ওয়েবসাইট বানাতে পারে, তাদের একটা ই-কমার্স আছে, তাদের হচ্ছে ইলাস্ট্রেটর আছে, তাদের ওই ফটোশপ অ্যান্ড এভরিথিং ওগুলোর বিজনেস লাইসেন্সও আছে। এখন আমি যদি ধরেন একটা ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর বিজনেস লাইসেন্স একটা নন ডিজাইন এজেন্সির কাছে বেচে দিই, ওরা কিসের জন্য এটা ইউজ করবে? কিছুর জন্য তো ইউজ করতে পারবে না। ধরেন আমার সেলস পিপল বলে গেল যে হ্যাঁ এটা দিয়ে তুমি ডিজাইন করতে পারবা, ফটো এডিট করতে পারবা, অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন, অ্যান্ড সামহাউ দি এমডি অর দ্য সিইও গেটস কনভিন্সড। ওরা অনবোর্ডেড হইলো, ওরা লাইসেন্স কিনলো, বছর পর বছর থাউজেন্ডস অফ ডলার্স দিতে থাকলো, অ্যান্ড দেন পরে রিয়েলাইজ করলো ওয়েট আমাদের তো এখানে অ্যাকচুয়ালি ইউসেজের কোনো কারণই নেই, আমরা কেন এটা ইউজ করছি, তখন সাথে সাথে চার্ন করবে। এখন এটা বছর পর বছর যায় না, ইউজুয়ালি একটা কোয়ার্টার পরেই তারা বুঝে ফেলে, বিকজ কোয়ার্টার ক্লোজিংয়ে সিএফওরা যখন ধরে যে এত টাকা আমরা কেন এটার পিছিয়ে খরচ করতেছি, তখন কিন্তু আপনার অ্যাপটাকে ফেলাই দিবে সবচেয়ে প্রথমে। B2B সফটওয়্যার কিন্তু gets cut the first when they're looking at cost-cutting initiatives. So make sure that you get proper leads, qualified leads for your products. Make sure onboarding is smooth through proper documentation and training support. So B2B apps in general are very complicated to use. Office 365 এর ক্ষেত্রেই যদি আমি বলি, Microsoft Teams, right? Microsoft Teams আপনারা যখন আপনাদের প্রোডাক্টে বা আপনাদের অর্গানাইজেশনে ইউজ করে থাকেন, তখন আপনারা দেখবেন যে প্রচুর নতুন নতুন ফিচার আসতেছে, প্রচুর ওয়ে আছে অফ লাইক শেয়ারিং ডকুমেন্টস, ইউজিং শেয়ারপয়েন্ট, ইউজিং প্ল্যানার, ইউজিং OneNote। এত বড় একটা ইকোসিস্টেম ফুল অফ সো মেনি কমপ্লিকেটেড প্রোডাক্টস, এটা কি আপনি প্রথমেই বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে? মেবি নট। সো আপনার দরকার হবে প্রপার অনবোর্ডিং, প্রপার ডকুমেন্টেশন, যাতে আপনি প্রথমেই যখন বুঝবেন যে আমার ওভারঅল পেমেন্ট প্ল্যানের মধ্যে কি আছে, আমার ওভারঅল সাবস্ক্রিপশনের মধ্যে কোন কোন প্রোডাক্টে আমার অ্যাক্সেস আছে, কিভাবে আমি ইউটিলাইজ করতে পারি, কিভাবে আমি এগুলোকে হাউ ক্যান আই মেক দেম ওয়ার্ক টুগেদার বেটার। সো এই জিনিসগুলো দেখা খুব ইম্পর্টেন্ট। রিডিউসিং টাইম টু ভ্যালু অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এখন B2Bর ক্ষেত্রে আমরা টাইম টু ভ্যালু যেটাকে বলি, যে যখন একটা B2B অ্যাপ বা সফটওয়্যার বা কোনো কিছু একটা কিনে থাকবেন, আপনার কিন্তু ওইটাকে সেট আপ করতে অনেক সময় লাগবে। ওই সেট আপের সময়টাকে কমানোটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড কীভাবে কমানো ইম্পর্টেন্ট? ধরেন একটা ইউজার নতুন করে তার ডেটা দিল, তার অর্গানাইজেশনের সব ইমেলগুলো তার মাইক্রোসফট অফিস 365 এর সাবস্ক্রিপশনে দিতে গেল। সে যদি এখন একটা এক্সেল ফাইল ইম্পোর্ট করে সব দিতে পারে, wouldn't that be easier than just by adding users one by one? So you reduce time to value by allowing an Excel import file of users rather than telling them to add users one by one. সো ওইভাবে কিন্তু B2B এর আমরা ভ্যালু প্রপোজিশনটা বা টাইম টু ভ্যালুটা কমাই ফেলতে পারি, and that's very important. Address bugs and issues very quickly. That is just a given. B2B এর ক্ষেত্রে if you're not addressing all of the issues and all the bugs very quickly, it's very difficult for you to retain users. Create an environment for sharing feedback, address top feedback items quickly, and keep providing bleeding edge value. So B2Bর ক্ষেত্রে আমরা কিন্তু পার্সোনাল ওয়ান ফিডব্যাক অনেক নিয়ে থাকি। আমরা কিন্তু ক্লায়েন্টদের সাথে অনেক কথা বলি ইন পার্সন বা ধরেন মিটিংসে। এইভাবে আমরা হচ্ছে ইনপুটগুলো নিয়ে উই ডেলিভার অন ব্লিডিং এজ ফিচার্স, বিকজ ক্লায়েন্টস ওয়ান্ট টু ফিল লাইক they're spending money on the best of the best. They don't want to feel like they're buying someone from a second rated in the market or third rated market. They want to buy from a leader. So you have to always provide features that prove to them that you are a leader. So এখানে
আমাদের কি ইম্পর্টেন্ট মেট্রিক্স টু গেজ clients onboarded per quarter, very similar to B2C. Time to value measured by weeks. Again, যেটা আমি বললাম যে আপনার ক্লায়েন্ট কত তাড়াতাড়ি ভ্যালুটা পাচ্ছে, কত তাড়াতাড়ি তারা সেট আপ করছে, অনবোর্ডিং টাইমটাকে কমানো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। নাম্বার অফ কোয়ারিজ ফর প্রোডাক্ট ট্রেনিং, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে আমার ক্লায়েন্টরা কি আমার কাছে বারবার প্রোডাক্ট ট্রেনিংয়ের জন্য আসছে নাকি তারা সেলফ সার্ভভাবে নিজেরা শিখে বুঝতে পারছে। আপনার কাছে যদি বারবার প্রোডাক্ট ট্রেনিংয়ের জন্য ওরা এসে থাকেন, একটা পার্সেন্টেজ অফ ইউজার আসাটা ইজ ভেরি নর্মাল, বাট এটা যদি অ্যালার্মিংলি হাই হয়ে থাকে দ্যাট মিনস ইউর onboarding or step-by-step guidance of the user is not good enough and you need to relook that. এরপর হচ্ছে ইউজার অ্যাডপশনের ক্ষেত্রে যে ওই ফিচার ইউজ করা, মাইলস্টোনগুলো দেখা, ডেইলি লগ ইনস, ফিচার কমপ্লেন্ট আছে কিনা, অল অফ দ্যাট জ্যাজ ভেরি সিমিলার টু B2C. অ্যান্ড ফিউচার কন্ট্রাক্ট কি আপনার রিনিউ হচ্ছে নাকি চার্ন হচ্ছে। যখন আপনার ধরেন ফর এক্সাম্পল একটা ফিক্সড 1 year 2 year 3 year কন্ট্রাক্ট থাকে, ওই কন্ট্রাক্ট ফিক্সড টার্মটা যখন শেষ হয় তখন কি তারা রিনিউ করছে নাকি তারা বলছে না আমি কম্পিটিটরে যাচ্ছি বিকজ আই ডোন্ট ফিল লাইক আই এম গেটিং মাই মানিজ ওয়ার্থ ফ্রম ইউর অ্যাপ। বিজনেস এক্সপ্যানশন বাই ক্লায়েন্টস অন দ্য প্ল্যাটফর্ম, যে মাইক্রোসফটের ক্ষেত্রেই বলি অফিস 365-এ তাদের হচ্ছে ধরেন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সব কিছু আছে, ওরা ধরেন এখন কো-পাইলট লাইসেন্স হয়তো বা কিনতে যেতে পারে। সো ওরা কি অ্যাকচুয়ালি কো-পাইলট লাইসেন্সটা কিনছে টু অগমেন্ট দেয়ার প্রসেসেস উইথ এআই নাকি তারা ভ্যালুটা দেখতে পাচ্ছে না। যদি ভ্যালুটা না দেখতে পারে তাহলে কিন্তু একটা CLM এর ফল্ট, প্রাইমারিলি বিকজ B2B অর্গানাইজেশনের সবচেয়ে মেইন জিনিস হচ্ছে একটা ইউজারকে সবচেয়ে বেসিক জিনিস দিয়ে স্টার্ট করা। ইফ দেয়ার আর স্মল কোম্পানি আর মিডিয়াম কোম্পানি, লার্জ ক্লায়েন্টদেরকে তো অবভিয়াসলি তারা সবচেয়ে এক্সটেন্সিভ প্রোডাক্ট অফারিংটা দিবে, বাট সবচেয়ে বেসিক জিনিসটা ইউজ করে আস্তে আস্তে করে অ্যাড অন করতে করতে দে গাইড দেম টু দ্য আলটিমেট অফারিং, যেখানে ধরেন কো-পাইলট, তারপর হচ্ছে OneNote, অটোমেশন, হ্যান ত্যান সব কিছু থাকে। সো এই জিনিসটা কি ওরা করছে কিনা নাকি অ্যাকচুয়ালি হচ্ছে না। সো আপসেল অ্যান্ড ক্রসসেল অপরচুনিটিসগুলো কোথায় আছে, অ্যান্ড প্ল্যাটফর্মের মধ্যে আপনি কি স্টিকি করতে পারছেন কিনা। অ্যান্ড দ্যাটস অলসো ইম্পর্টেন্ট বিকজ the level of retention actually increases in B2B by the level of entrenchment in your product. Entrenchment জিনিসটা কি আমি জাস্ট এক্সপ্লেইন করি বিফোর আই মুভ অন। একটা প্রোডাক্ট যেটা ধরেন ফর এক্সাম্পল আপনি রেগুলারলি ইউজ করছেন, লাইক লেটস সে ফর এক্সাম্পল ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আপনার তো এটা দরকারি, খুবই ইম্পর্টেন্ট, রাইট? বাট এইগুলোর থেকে বের হয়ে আসাটা কিন্তু খুবই ইজি, কারণ আপনি হচ্ছে ধরেন এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ড ইউজ করতেছেন। এখন পাওয়ার ইউজাররা আর্গিউ করতে পারে আদারওয়াইজ, বাট একটা নর্মাল ইউজার কাছে পাওয়ার পয়েন্ট আর গুগল স্লাইডসের মধ্যে কিন্তু বেশি তফাৎ নাই। হ্যাঁ, একটা নতুন প্ল্যাটফর্ম তাকে শিখতে হবে, তাকে নতুন করে একটা জিনিস করতে হবে বা নতুন করে ফাইলটাকে বানাতে হবে, বাট ইফ ইউ কনসিডার এভরিথিং, ইফ ইউ ডোন্ট কনসিডার এনিথিং এলস আদার দ্যান জাস্ট দ্য কোর ইউজার ভ্যালু, ওয়ার্ড থেকে গুগল ডক্সে শিফট করাটা কিন্তু এত জারিং না, উইচ মিনস দ্য লেভেল অফ এন্ট্রেঞ্চমেন্ট ইজ ভেরি লো। এখন আমরা যদি লেভেল অফ এন্ট্রেঞ্চমেন্টটাকে হাই বানাই বাই ইন্ট্রোডিউসিং OneDrive, মাইক্রোসফটের যে শেয়ার পয়েন্টের যেই ক্লাউড স্টোরেজটা, আমার সব অ্যাপ হচ্ছে OneDrive থেকে ডিরেক্টলি আমি মাইক্রোসফটের অ্যাপ দিয়ে ওপেন করতে পারবো, আমি কিন্তু গুগলের অ্যাপ দিয়ে ওপেন করতে পারবো না। আমাকে কনভার্ট করতে হবে, ওপেন করতে হবে, লিঙ্ক করতে হবে, অনেক রকমের ঝামেলা, গুগল ড্রাইভে নিতে হবে, অল দ্যাট জ্যাজ। মানে যদি শেয়ার করতে চাই, যদি কোলাবোরেটিভ ফাইলটা বানাতে চাই, রাইট? সো এখন একটা কাস্টমার যদি OneDrive থাকে, তার যদি অফিস 365 থাকে, তাদের লেভেল অফ এন্ট্রেঞ্চমেন্ট ইজ হায়ার দ্যান সামওয়ান হু জাস্ট হ্যাজ অফিস 365 অ্যান্ড নট OneDrive, উইচ মিনস এই ইউজারটা যার লেভেল অফ এন্ট্রেঞ্চমেন্ট হাই, they are more likely to be retained on your platform and less likely to churn than someone who has low level of entrenchment. সো লেভেল অফ এন্ট্রেঞ্চমেন্ট গেজ করার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার ইউজারদের জন্য কোন জিনিসটা থেকে বের হওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড কোন জিনিসটাকে মানে ঢোকা ইজ ভেরি ইজি। B2C CLM স্টেপসের মধ্যে কি থাকে? প্রথমে ক্লায়েন্ট অনবোর্ড হওয়ার পরে হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টেশন দিচ্ছি কিনা, আমরা ইজিলি অনবোর্ড করছি কিনা, আমরা কি ওদের কোয়েরি বা যা ধরনের কোয়েশ্চেন আছে ওটা সাপোর্টের থ্রুতে যাচ্ছি কিনা। এইখানে যদি আমাদের কোনো মেস আপ হয়ে থাকে, আমাদেরকে দেখতে হবে যে আমরা কোর ইউজার এক্সপিরিয়েন্সটা অ্যাগেন প্রপারলি অ্যাসেস করছি কিনা, আমরা কি ভ্যালুটা ঠিক মতন দিচ্ছি কিনা। এরপর যখন ইউজার অ্যাডভান্সমেন্ট হয়ে থাকে তখন আমরা মার্কেট অ্যাপ্রোপ্রিয়েট ফিচার্স দেবো। মার্কেট অ্যাপ্রোপ্রিয়েট বলতে কি, আমার ক্লায়েন্ট যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রিটার মেট্রিক্সগুলো ড্রাইভ করার জন্য আমি কি প্রপারলি ফিচারগুলো দিচ্ছি কিনা। I have to continue to identify user pain points because B2B'র ক্ষেত্রে পেইন পয়েন্টস বা এরকম হার্ডলস বা প্রবলেমস উইথ দ্য প্রোডাক্ট আর ভেরি ভেরি ক্রিটিক্যাল। মানে ধরুন B2C অ্যাপের মধ্যে একটা বাগ ফেস করলেন, আপনি হয়তো বা অ্যাপটা ক্লোজ করে আবার রিস্টার্ট করলেন। B2B'র ক্ষেত্রে কিন্তু they will have less patience for your applications and products. So you need to monitor your churn metrics and your session terminations like a hawk. এখন এরপরে গেল হচ্ছে আমরা ভ্যালু এক্সট্রাকশনের মধ্যে। তখন হচ্ছে আমরা বললাম যে হ্যাঁ, আপনার তো এই প্রোডাক্টগুলো আছে, আপনার বিজনেসে যদি আপনি এক্সপ্যান্ড করতে চান, ইফ ইউ ওয়ান্ট গেট মোর আউট অফ ইউর বিজনেস স্পেসিফিকলি, ইউ ক্যান অনবোর্ড with us on these other products as well.
সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট টু হাইলাইট যে আপনার বিজনেসের মধ্যে যেই বেনিফিটসগুলো অলরেডি আপনার প্রোডাক্ট ড্রাইভ করতেছে, মানে আপনার ক্লায়েন্টের বিজনেসের ক্ষেত্রে যে ভ্যালুটা ড্রাইভ করতেছে, ওই ভ্যালুটা আপনি কিভাবে অন্য প্রোডাক্ট দিয়ে ড্রাইভ করতে পারবেন। And you provide add-on features and at a premium or free to like incentivize them to continue using the product, like free tokens or free credits. যেমন হচ্ছে গুগল জেমিনাই এন্টারপ্রাইজে ওরা হচ্ছে কয়েকটা ক্লায়েন্টদেরকে ফ্রিতে টোকেন দিয়ে দেয় যে হ্যাঁ ইউজ করো প্ল্যাটফর্মটা, এজেন্টসগুলো ইউজ করো, ওয়ার্কফ্লো অটোমেশনগুলো ইউজ করে থাকো, সি হাউ ইট ইজ, লাইক টেস্ট ইট আউট। এরপর যখন ওরা ডিপলি এন্ট্রেন্সড হয়ে যায় প্রোডাক্টের মধ্যে, যে ওদের ওয়ার্কফ্লো প্রোডাক্টিভিটি একদম 10x 15x করা শুরু করে এজেন্টসের থ্রুতে, তখন তারা বলে যে হ্যাঁ এখন আমাকে টাকা দাও। তখন কিন্তু মানুষজন টাকা দিতে ইনসেন্টিভাইজ হয়। ইটস নট স্কামি, ইটস নট সামথিং দ্যাটস লাইক a bad practice or something. It's just giving them a taste of what it's like, and they might not have spent that money in the first place because they don't know the value. তাদেরকে তো ভ্যালুটা বুঝাতে হবে আগে। You have to make them understand that this is something that's delivering value, and that's how you do it, through either giving them a premium feature for free or in a freemium model. And of course, এখানে যদি না হয়, you give pricing discounts or incentivize advocacy, মানে আমি তোমাকে এই জিনিসটা দিচ্ছি just so you can like be highlighted as a customer, just giving them more incentives to be on the platform. And user maturity যখন হয়ে যায়, যখন একটা ক্লায়েন্ট একদম লং টার্ম ধরে রিটেইন থাকে, তখন হচ্ছে আর বেশি কিছু করার দরকার নাই। Just you need to create opportunities for cross selling if there are any, but don't be pushy, and continue utilizing scope for advocacy, যে আমরা হচ্ছে একটা ক্লায়েন্টকে কিভাবে আবার অ্যাডভোকেট হিসাবে তৈরি করতে পারি। সো এখন এই লাস্ট পার্টে আমরা কথা বলবো প্রাইসিং মেকানিজমস নিয়ে, B2C অ্যান্ড B2B এর ক্ষেত্রে। সো B2C এর ক্ষেত্রে 3 ধরনের প্রাইসিং আছে: ভ্যালু সাবট্রাক্টিং, ভ্যালু অ্যাডিং অ্যান্ড মাইক্রো ট্রানজাকশনস। ভ্যালু সাবট্রাক্টিং প্রাইসিং যখন আমরা বলি, I basically mean ads, I mean disruptions, I mean specific things that detract from the core value or the core user experience. Spotify এর ক্ষেত্রে গানের অ্যাড, ক্যাম স্ক্যানারের ক্ষেত্রে স্ক্যানিং এর সময় অ্যাড, ডুওলিঙ্গোর ক্ষেত্রে লেসন কমপ্লিট করার পর অ্যাড। সো এগুলো ভ্যালু সাবট্রাক্টিং। ভ্যালু সাবট্রাক্টিং কেন? বিকজ আপনি এই অ্যাডগুলো দিয়ে বা এই ডিসরাপশনগুলো দিয়ে ভ্যালুটাকে ডিসরাপ্ট করছেন বা সাবট্রাক্ট করছেন, টু ইনসেন্টিভাইজ ইউজার্স টু বি like, I don't want to be annoyed by the ad, so I'm just going to pay to like, you know, make them disappear. So any product that seeks to provide utility or entertainment, that's where this works. Kintu any product that is a productivity app or a high involvement product like Instagram, Facebook, Notion, Slack, এইটার মধ্যে আপনি যদি disruptive ads, then say goodbye to your revenue. So that's where you add value adding pricing, where you add features or more advanced and complex features at a price. তখন হচ্ছে মানুষজন অ্যাপ্রিশিয়েট করবে যে আচ্ছা ঠিক আছে, একটা সাবস্ক্রিপশন দিয়ে আমি হচ্ছে আরও স্টোরেজ পাবো, আরও বোর্ড ক্রিয়েটার অ্যাবিলিটি পাবো, আমি এআই অটোমেশন পাবো, তখন তারা টাকা দিতে পছন্দ করবে। কিন্তু ধরেন ফর এক্সাম্পল যদি আমি ডুওলিঙ্গোর মধ্যে বলি যে জাস্ট অ্যাডভান্স ফিচার জন্য টাকা দাও, কেউ কিন্তু টাকা দিবে না আসলে। The value subtracting component is a big component of essentially driving your users to convert. And microtransactions, যারা ভিডিও গেম খেলে থাকেন তারা very familiar with this. Microtransactions are everywhere now. They're not just within your video games, they're within your apps, through usage, through coins, through tokens, whatever you deem it. And any product that can tokenize access to specific features can drive microtransactions. এখন সবচেয়ে বড় মাইক্রোট্রানজাকশন ড্রাইভার কারা জানেন? এআই প্ল্যাটফর্মস, এন্টারপ্রাইজের ক্ষেত্রে টোকেনস আর ক্রেডিটস বেচা এখন সবচেয়ে বড় ব্যবসা হয়ে গেছে। আপনার কাছে চ্যাট জিপিটি হয়তো বা $30 $40 পার মান্থ পাচ্ছে, একটা এন্টারপ্রাইজের থেকে $30,000 থেকে $60,000 পাচ্ছে টোকেনের জন্য। Can you imagine how much money they're driving through tokenization? And why does this work? Because you're tokenizing access, you're basically breaking down the access to that feature into small incremental currencies, and ওই কারেন্সিটা আপনি বেচতেছেন। And B2B এর ক্ষেত্রে কি প্রাইসিং থাকতে পারে? কন্ট্রাকচুয়াল প্রাইসিং, যে আমি একটা ক্লায়েন্টের সাথে একটা রিলেশনশিপে গেলাম যেখানে I offered to provide them XYZ amount of products for a specific amount of price or a specific amount of cost on a given time frame, like a year, 3 quarters, 4 quarters, you get the gist. Or subscription pricing, like monthly or weekly charges to give you a specific billing cycle. Like monthly or weekly charges কিসে থাকতে পারে? ধরেন ক্লাউড সাবস্ক্রিপশনের ক্ষেত্রে হয়তো বা মান্থলি আপনি টাকা দিলেন বা উইকলি টাকা দিলেন, এখানে হয়েছে সাবস্ক্রিপশন বেসড প্রাইসিং। আর ইউসেজ বেসড প্রাইসিং কিন্তু আবার সাবস্ক্রিপশন অ্যান্ড কন্ট্রাকচুয়ালের সাথে একসাথে থাকতে পারে, সিমিলার টু হাউ মাইক্রো ট্রানজাকশনস অ্যান্ড ওই ভ্যালু সাবট্রাক্টিং অ্যান্ড ভ্যালু ডিট্রাক্টিং প্রাইসিংও কোএক্সিস্ট করতে পারে। সো ইউসেজ বেসড প্রাইসিং কোথায় থাকে? ধরেন ফর এক্সাম্পল আপনি যেটা বললাম গুগল জেমিনাইয়ের ক্ষেত্রে টোকেনাইজেশন অর ক্রেডিটস অ্যান্ড ইন জেনারেল ইজ আ এক্সাম্পল অফ ইউসেজ বেসড প্রাইসিং।
ক্লাউড স্টোরেজের ক্ষেত্রে আপনার ধরেন বললো যে আপনাকে 500 গিগাবাইটস ওয়ার্থ অফ স্টোরেজ আমি দিলাম, এরপরে প্রত্যেক গিগাবাইটের জন্য I'm gonna charge you $10. That is usage based pricing, and that it disincentivizes users from using more than their allotted amount, and ওরা যদি allotted amount এর বেশি ইউজ করতে চায়, they will have to amend their contract by adding more storage, thus paying more. But এখানে যেটা হয়, they usually pay less per gigabyte if they amend their contract. এই কারণটা কি আসলে? Isn't it more profitable for people to just continue charging them usage-based pricing? না, not necessarily. কেন? Because একটা ইউজার ধরেন 500 গিগাবাইট ইউজ করতেছে, সে এক মাসে হয়তো 600 ইউজ করলো, এক মাসে 700 ইউজ করলো, আবার এক মাসে 400 ইউজ করলো। আপনার রেভিনিউ কিন্তু কনফার্ম না ইউসেজ বেসড প্রাইসিং এর ক্ষেত্রে। ওভারেজ চার্জেস কিন্তু একদমই কনফার্ম না। ওভারেজ চার্জেসগুলো থাকে যে আপনার যদি বাই রিস্ক যদি বেড়ে যায় জিনিসটা, ইউর গোনা পে আস আ লট অফ মানি। সো ওভারেজ চার্জ কমানোর জন্য ওয়াই ডোন্ট ইউ টেক 1000 গিগাবাইটস অ্যাট আ লোয়ার প্রাইস, মানে লোয়ার প্রাইস দেন হোয়াট ইউ উড হ্যাভ পেড ফর ইউসেজ বেসড প্রাইসিং, মানে 30% ইনক্রিজ করলাম। ধরেন 500 জিবির জন্য $500 দিচ্ছে, 1000 জিবির জন্য $700 দিচ্ছে। সো এখন এখানে কি করলেন আপনি? সাবস্ক্রিপশন রেভিনিউটা আপনি বাড়ায় ফেললেন। অ্যান্ড সাবস্ক্রিপশন রেভিনিউ অর কন্ট্রাকচুয়াল রেভিনিউ ইজ অলওয়েজ বেটার দ্যান ইউসেজ বেসড রেভিনিউ। এটাকে আমরা বলতাম হচ্ছে ইদার স্পোরাডিক রেভিনিউ ভার্সেস কনফার্মড রেভিনিউ। কনফার্ম রেভিনিউ হচ্ছে মান্থলি আপনি একটা ইউজারের থেকে বা একটা ক্লায়েন্টের থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট পাচ্ছেন। That is better than getting usage-based pricing because that is sporadic, that is unpredictable. আপনি সবসময় যে এই হাই ভ্যালু অফ মনিটারি বেনিফিটটা পাবেন এটা কিন্তু গ্যারান্টিড। সো আপনার টার্গেট সবসময় মানুষদেরকে সাবস্ক্রিপশন বেসড প্রাইসিংয়ে নিয়ে আসা। With that being said, I hope this was helpful for everyone in today's lesson. Primarily আমরা যেই জিনিসগুলো শিখলাম, আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি সাকসেস মেট্রিক্স কী কী থাকতে পারে, আমরা সিএলএম কেন ইম্পর্টেন্ট, B2C CLM এর অবজেক্টিভস কী কী থাকতে পারে, অ্যান্ড আমরা কীভাবে গাইড করতে পারি ইউজারদেরকে থ্রু দ্য ফানেল। B2Bর ক্ষেত্রে কী কী ডিফারেন্সেস থাকে, where we prioritize a client relationship versus like a million to one relationship, and CLM স্টেপসগুলো কী থাকে by providing better features, providing better pricing options, creating relationship opportunities, প্রাইসিং মেকানিজমস কী থাকে B2Cর ক্ষেত্রে, অ্যাড দিয়ে কেন মানুষজন প্রাইসিং করে বা ফিচার দিয়ে কেন প্রাইসিং করে, B2Bর ক্ষেত্রে ক্লাউড বেসড প্রাইসিং, সাবস্ক্রিপশন, ইউসেজ বেসড প্রাইসিং এর মধ্যে ডিফারেন্সগুলো কি অ্যান্ড কীভাবে কোএক্সিস্ট করতে পারে। সো ইন জেনারেল উইথ টুডেজ লেসন ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট বা এই অ্যাপগুলো নোশন, স্ল্যাক, ফিগমা, ইভেন ফিগমা, ইয়েস ফর এক্সাম্পল ফর ফিগমা, নেটফ্লিক্স, ডুওলিঙ্গো, অফিস 365, এইসব প্রোডাক্টগুলো কীভাবে ইউজারদেরকে প্রোডাক্টের মধ্যে আনে, retain করে, and extract value for years to come. Thank you so much.